আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আমার ভোট আমি দেব এই স্লোগান আর চলবে না, বললেন বিএনপি নেতা। কুমিল্লার ১৪ গ্রামে স্থানীয় এক বিএনপি নেতার বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান বদলে দেব। এই স্লোগান আমরা পরিবর্তন করে ফেলব। ১৪ গ্রামে আমরা এই স্লোগান বাস্তবায়ন হতে দেবে না। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনা ঝড় ওঠে। এছাড়াও বিএনপির এক নেতা বলেছেন, পুলিশ যদি অস্ত্র বের করে তাহলে পুলিশকে গুলি করতে। এছাড়াও অন্য আরেকজন নেতা বলেছেন, হজরত অমরের পর কোনো দেশপ্রেমিক শাসক থাকলে তিনি নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরকম নানা রকম বিতর্কিত মন্তব্য করছে। এছাড়াও বিএনপির এক নেতা বলেছেন, কেউ যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে তার জিভ কেটে ফেলার জন্য। এইভাবে বিতর্কিত মন্তব্য করছে একের পর এক। এরপর জানাবো, মৃত্যুপুরে গাজা ক্ষুধা সম্পর্কিত ঘটনায় আরও ৪ জনের মৃত্যু। সময়ের সঙ্গে মৃত্যুপুরে হয়ে উঠেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় প্রাণ হারাচ্ছে একের পর এক নিরীহ ফিলিস্তিনিরা। দখলদার বাহিনীর খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গত ২৪ ঘন্টায় ক্ষুধা নিয়ে আরও ৪ জন ফিলিস্তিনি মারা গেছে। নিয়ে না খেতে পেয়ে মারা গেল ২৩৯ জন। এর মধ্যে ১০৬ জনই শিশু। এদিকে স্বাধীন ফিলিস্তিনের কফিনের শেষ পেরেক পশ্চিম তীরে আর ফিলিস্তিনিরা শান্তিতে থাকতে পারবে না। আরও বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মেটিসের ঘোষণা নিয়ে আরও উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি। আজ স্মেটিস ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে নতুন করে ৩,০০০-এর বেশি বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন করেছেন তিনি। জানাবো, ট্রাম্প পুতিন বৈঠক আজ কেন এত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আজ বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে স্থানীয় সময় আজ বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘ বিস্ফোরণে নিহত ৪৬। ভারতের জম্মু এবং কাশ্মীরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত হয়েছে ৪৬ জন। নিহতদের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএফ এর ২ কর্মীও রয়েছেন। এই ঘটনায় ১০০ জন আহত এবং অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ভারতের সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দিয়েছে। গাজা ইসরায়েলে আগ্রাসনে নিহত আরও ৩২। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় একদিনে নতুন করে আরও ৩২ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন ত্রাণপ্রার্থী ছিলেন বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে খবর আল জাজিরার। এদিকে বেশ কয়েকটি চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৮ জন নিহত হয়েছে। শহরের তুফা এলাকায় অন্য এক হামলায় আরও ২ জন নিহত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বেড়ে চলা খাদ্য সংকটের মধ্যে একই দিন অপুষ্টিতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই হত্যাযজ্ঞ এমন এক সময়ের ঘটনা ঘটেছে যখন ইসরায়েল গাজা সিটিতে হামলা আরও তীব্র করেছে। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা সম্প্রতি শহরটি দখলের পরিকল্পনার অনুমোদন দিয়েছে, যা বাস্তবায়িত হলে লাখ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় গাদাগাদি করে বসবাস করতে বাধ্য করা হতে পারে। জাতিসংঘের আন্তর্জাতিক মহল এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর থেকেও এর বিরোধিতা এসেছে। আজ আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর গাজার বড় অংশ এখন নিষ্প্রাণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা সিটির বাসিন্দারা নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত, কারণ শহর ছাড়ার নির্দেশ দিয়ে ইসরায়েল তাদের আরও দক্ষিণে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। এদিন ১,২০০ জন ইসরায়েলিদের হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে ধরে নিয়ে আসে এই সশস্ত্র গোষ্ঠীরা। এই হামলার জবাব দিতে
এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। 15 মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের অন্যান্য দেশগুলো চাপে বাধ্য হয়ে গত 19শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগে গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মৃত্যুপুরী গাজা ক্ষুধা সম্পর্কিত ঘটনায় আরও 4 জনের মৃত্যু। সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুপুরী হয়ে উঠেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় প্রাণ হারাচ্ছে একের পর এক ফিলিস্তিনি। দখলদার বাহিনীটি খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গত 24 ঘন্টায় ক্ষুধা সম্পর্কিত ইস্যুতে আরও 4 ফিলিস্তিনি মারা গেছে। এনে ক্ষুধা সম্পর্কিত ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকল 239 জনে, যার মধ্যে 106 জনই শিশু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে, চলমান বোমাবর্ষণ, মৌলিক পরিষেবাগুলোর পতন এবং মানবিক সাহায্য সরবরাহ ও বিতরণের উপর কঠোর বিধিনিষেধ গাজার লাখ লাখ মানুষের জন্য বিপর্যয়কর খাদ্য নিরাপত্তা পরিস্থিতি তৈরি করেছে। সেখানে কমপক্ষে 40,000 শিশু অপুষ্টিতে ভুগছে। দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি। WFPর আহ্বানে এমন এক সময় এলো যার আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় 1 বছরে কম বয়সী এমন 40,000 শিশু চরম আকারে অপুষ্টিতে ভুগছে বলে জানায়। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 5 বছরের কম বয়সী এমন 2.5 লাখ শিশু খাদ্য ঘাটতির মুখোমুখি এবং 18 বছরের কম বয়সী এমন 12 লাখ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় বাস করছে। আল জাজিরা বলছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 35 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে 13 জন মারা গেছে সহায়তা আনতে গিয়ে। স্বাধীন ফিলিস্তিনের কফিনের শেষ পেরেক, পশ্চিম তীরে আরও বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ঘোষণা নিয়ে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি। আজ রাতে স্মোট্রিচ ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে নতুন করে 3,000-এর বেশি বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন করেছেন তিনি। এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে বলেও জানিয়েছে স্মোট্রিচ। এর মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিনের কফিনের শেষ পেরেক ঠুকছে ইসরায়েল। আজ খবরে জানা গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এই পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে স্মোট্রিচের। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ান নেটের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনায় পশ্চিম তীরের মা আলে আদমিম এলাকায় 3,401টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের কথা বলা হয়েছে। এদিকে মানবাধিকার সংস্থা পিস নাও জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে মোট 4,030টি নতুন আবাসিক ইউনিটের অনুমোদন পেয়েছে। এই সিদ্ধান্ত ফিলিস্তিনকে ঝুঁকির মধ্যে ফেলবে বলেও জানিয়েছে সংস্থাটি। এর আগে পিস নাও এই ধরনের পরিকল্পনাকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কফিনের শেষ পেরেক হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটি বলছে, এই পরিকল্পনা কার্যকর হলে পশ্চিম তীর কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে পড়বে। এতে রামাল, পূর্ব জেরুজালেম এবং বেতেলহেমের মধ্যবর্তী মহানগর অঞ্চলের বিকাশ বাধাগ্রস্ত হবে। স্মোট্রিচ প্রকাশ্যে এই ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে এখনো এই পরিকল্পনার অনুমোদন নিশ্চিত করা হয়নি। তবে তিনি দাবি করেছেন, এবার প্রকল্পটি বাস্তবায়িত হবে। স্মোট্রিচ আরও বলেছেন, এই পরিকল্পনার মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে চিরতরে কবর দেয়া হবে, অর্থাৎ ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র আর কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। আমার ভোট আমি দেব, এই স্লোগান আর চলবে না, বললেন বিএনপি নেতা। কুমিল্লার 14 গ্রামে স্থানীয় এক বিএনপি নেতার বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান বদলে দেব, এই স্লোগান আমরা পরিবর্তন করে ফেলব। 14 গ্রামে আমরা এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনা ঝড় ওঠে। এছাড়াও বিএনপির এক নেতা বলেছেন, পুলিশ যদি অস্ত্র বের করে তাহলে পুলিশকে গুলি করতে। এছাড়াও অন্য আরেকজন নেতা বলেছেন, হজরত ওমরের পর কোনো
দেশপ্রেমিক শাসক থাকলে তিনি নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরকম নানা রকম বিতর্কিত মন্তব্য করছে। এছাড়াও বিএনপির এক নেতা বলেছেন, কেউ যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে তার জিভ কেটে ফেলার জন্য। এইভাবে বিতর্কিত মন্তব্য করছে একের পর এক। ভাইরাল ওই ভিডিওতে বিএনপি নেতা ওয়াইদুরকে বলতে আরো শোনা যায়, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। কুমিল্লার 14 গ্রামের মাটিতে এই ধরনের কোনো কথাই আমরা আর প্রচলিত হতে দেব না। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমার ভোট আমি দেব, এই কথার কেউ বলতে পারবে না, আমার ভোট আমি দেব, বিএনপিকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। তার একটি কথার মাধ্যমে ইতিমধ্যেই বিএনপির বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। ইতিমধ্যেই বিএনপি নেতারা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় বিএনপির নেতৃত্ববৃন্দ জড়িত বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় বিএনপির বিরুদ্ধে সবাই এখন সোচ্চার হতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিএনপির বেপরোয়া আচরণ দেখে সবাই হতচকিত হয়েছে। কারণ দীর্ঘ 17 বছর যে বিএনপি মজলুম ছিল, তারাই এখন জুলুম করতে শুরু করেছে।